আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আছি আহমেদ রশিদ লালী। দর্শক মণ্ডলী, আপনারা যেমনটা জানেন যে আমাদের 2015 সাল গত হলো এবং 2015 সাল শুরু হয়ে গেছে, 16 সাল শুরু হয়ে গেছে। 2015 সাল কেমন গেল অর্থনীতিতে এবং পুঁজি বাজারে, সে নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। আমাদের সাথে আজকে আছেন ডক্টর মির্জা আজিজুল ইসলাম, বিশিষ্ট অর্থনীতিবিদ। আমার ডানে আছেন জনাব সবুর খান, উনি সাবেক ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট। আমরা আজকে আলোচনা শুরু করব। আমরা শুরুতেই স্যার আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা 2015 সালে যেটা পেলাম, উই অফ কোর্স গট আ রবাস্ট রেমিটেন্স, যেটা আমাদের $27.44 বিলিয়ন, 31শে ডিসেম্বরের ফিগার্স। অনেকে আবার বলছেন যে গভর্নেন্সের অভাব ছিল, এনার্জি ক্রাইসিস ছিল। অর্থনীতিবিদরা যে কথাটা বলছেন সেটা হলো যে দ্যার ওয়াজ অ্যাকিউট এনার্জি ক্রাইসিস, ব্যাড গভর্নেন্স, এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা খুব ভালো হয় নাই। এবং আরেক দিকে দেখা যাচ্ছে দ্যার ওয়াজ এ হিউজ লিকুইডিটি ইন দ্য ব্যাংকিং সেক্টর। তো এইটার ব্যাপারে আপনার স্টাডি কী রকম? দেখুন, আপনার যে প্রথম মন্তব্য, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা 30শে ডিসেম্বর 2015-তে 27.4 বিলিয়ন। এখন এই রিজার্ভ অ্যাকুমুলেট করাটা একটা উন্নয়নশীল দেশের জন্য এটা অর্থনৈতিক, আমি বলবো, একটা মন্দার ইঙ্গিত বহন করে। তার কারণ হচ্ছে যে আমাদের মতো দেশের অর্থনীতি বিনিয়োগ সংক্রান্ত যে সমস্ত যন্ত্রপাতি দরকার হয় বা উৎপাদনে যে সমস্ত কাঁচামাল বা মধ্যবর্তী পণ্য দরকার হয়, এর বেশিরভাগই আমরা আমদানি করে থাকি। তো কাজেই রিজার্ভ বেড়ে যাওয়া মানে হচ্ছে, এর একটা কারণ হচ্ছে যে আমদানিতে আমাদের কোনো গতির সঞ্চার হচ্ছে না এবং তার ফলে দেশের উৎপাদন নিঃসন্দেহে একটা শ্লথ অবস্থায় বিদ্যমান। আর একটি বিষয় হচ্ছে যে এই রিজার্ভটা একটা অলস সম্পদ, এটার থেকে তো খুব কিছু অর্জন করা সম্ভব হয় না। এটা বিভিন্ন দেশে হয়তো গভর্নমেন্ট বন্ড টন্ডে ইনভেস্ট করা হয় এবং যেহেতু বিশ্বজোড়া এখন ইন্টারেস্ট রেট প্রায় শূন্যের কাছাকাছি অনেক দেশেই, তো সুতরাং এখান থেকে খুব একটা কিছু উপার্জন হয় না। সুতরাং একটা অলস সম্পদ নিয়ে আমরা বসে আছি আর কি। আর একটা বিষয় হচ্ছে যে এই যে রিজার্ভের পিছনে কিন্তু রেমিটেন্স খুব একটা প্রবৃদ্ধি হয় নাই আমাদের দেশে। এবং আপনার এই জুলাই টু নভেম্বর 2015 সালের অর্থবছর, অর্থাৎ 2015 জুলাই থেকে নভেম্বরে রেমিটেন্স গ্রোথ এসছে লেস দ্যান 1%, -0.6, মানে এবং 1% যেটা নেতিবাচক, অ্যাকচুয়ালি -0.68% আর কি। তো এখন যেহেতু এই যে রিজার্ভ আমদানির চাহিদার কম হওয়ার ফলে আমাদের এটা আপনার এক্সচেঞ্জ রেটের উপরে একটা অ্যাপ্রিসিয়েটিং টেন্ডেন্সি একটা ছিল। সেই কারণে বাংলাদেশ ব্যাংক এই বাজার থেকে প্রচুর পরিমাণে ফরেন এক্সচেঞ্জ কিনেছে এবং আমার হিসাবে দেখা যাচ্ছে যে গত 2-3 বছরে $16 বিলিয়ন বেশি কিন্তু বাংলাদেশ ব্যাংক বাজার থেকে কিনেছে, মার্কেট থেকে, যাতে করে এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশনটা বন্ধ করা যায়। এবং সেটা তার মোটামুটি সফল, যে এক্সচেঞ্জ রেটটা মানে মোটামুটি স্টেবল আছে, নমিনাল এক্সচেঞ্জ রেট আর কি। কাজেই এই রিজার্ভের কিন্তু আর একটা কারণ, বাড়ার একটা কারণ হচ্ছে যে এই মার্কেট থেকে পারচেস করার জন্য আর কি। এবং কাজেই এটা এক্সপোর্ট গ্রোথ এবং রেমিটেন্সের কারণে এটা খুব বেশি হয় না, যেটা কারণে বেশি হলে সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক হতো আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে এনার্জি ক্রাইসিসের তো আমার মনে হয় সবুর সাহেব আরও ভালো বলতে পারবেন, যেহেতু সরাসরি উৎপাদনের সাথে তারা জড়িত।
তো বিদ্যুতের ক্ষেত্রে হয়তো কিছুটা উপশম হয়েছে, ইমপ্রুভ হয়েছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কোনো উন্নতি হয় নাই। তো তার ফলে আমি তো প্রায় মিডিয়াতে দেখি যে চিটাগংয়ে অনেক ফ্যাক্টরি বন্ধ থাকে, অনেক সময় গাজীপুরেও বেশ কিছু ফ্যাক্টরি মাঝে মাঝে বন্ধ থাকে ইত্যাদি আর কি। আর অন্য বিষয় হচ্ছে যে বেসরকারি খাতের যে বিনিয়োগ, যেটা আর একটা বিষয় আপনি উল্লেখ করেছেন যে এটা তো স্থবির আছে, যে গত 5-6 বছর ধরে এটা 21-22% জিডিপির আনুপাতিক হার হিসেবে সীমাবদ্ধ আছে। এখন এইখানে যে অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে একটা সমস্যা হলো রাজনৈতিক অঙ্গনের অনিশ্চয়তা, অস্থিরতা অপেক্ষাকৃত কম, যে 2015 শুরুর দিকে যেরকম ছিল সেই মাত্রায় নাই, কিন্তু অনিশ্চয়তা নিঃসন্দেহে বিদ্যমান। এবং এর সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটা হয়তো রাজনীতির সাথে সম্পৃক্ত হোক বা যে কারণেই হোক, যে বেশ কয়েকটা হাই প্রোফাইল মার্ডার হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে ইত্যাদি, সব মিলে দেশে একটা নিরাপত্তার অভাব অনেকেই অনুভব করে থাকেন। যার ফলে আমার মনে হয় আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের দেশ থেকে সম্প্রতিকালে বেশ বড় মাত্রায় অর্থ পাচার হচ্ছে, ক্যাপিটাল ফ্লাইট। তো কাজেই সেটা তো এই সমস্যাগুলো আছে। আর তারপরে বেসরকারি খাতে বিনিয়োগের অন্যান্য যে সমস্যা, এটা যেটা ধারাবাহিকভাবে আমাদের দেশে বিদ্যমান আছে, এখানে সুশাসনের অভাব বলেন, জমির স্বল্পতা বলেন, দুর্নীতি বলেন, প্রশাসনিক অদক্ষতা বা দুর্নীতি ইত্যাদি, যেটা আপনি গুড গভর্নেন্সের কথা উল্লেখ করেছেন, সার্বিকভাবে গুড গভর্নেন্সের অভাব। এবং সম্প্রতিকালে বিশ্বব্যাংক আপনার তাদের বিজনেস ইন্ডিকেটর, সিজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটর যেটা তারা বের করেছে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান 189টার দেশের মধ্যে এমনিও প্রায় সর্বনিম্নের কাছাকাছি ছিল, 172-এ ছিলাম আমরা, এটা আরও 2 ধাপ অবনতি হয়ে 174-এ চলে গেছে আর কি। তো কাজেই এই সব মিলিয়ে এই বেসরকারি খাতের বিনিয়োগে কোনো প্রাণ সঞ্চার হচ্ছে না। যদিও সরকারি বিনিয়োগ বেড়েছে, কিন্তু সরকারি বিনিয়োগ আবার, এটার তো একটা মূল লক্ষ্য হচ্ছে বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করা, সেটা কিন্তু এই সরকারি বিনিয়োগ সেইখানে কৃতকার্য হতে পারছে না। তার আমার মনে হয় একটা কারণ হচ্ছে যে সরকারি বিনিয়োগ মানে অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু বেশিরভাগ প্রকল্পই অসমাপ্ত রয়ে যাচ্ছে। তো কাজেই সেই প্রকল্পগুলোর থেকে সরকারি বিনিয়োগের মাধ্যমে যে কাঙ্ক্ষিত ফল আশা করা যায়, সেই ফলটা আমরা পাচ্ছি না। সবুল ভাইয়ের কাছে যাওয়ার আগে দিয়ে স্যার একটা খুব সংক্ষেপে যদি জিজ্ঞেস বলি, যেটা আপনি বলেছেন কিছুটা, বলা হচ্ছে যে 2015 সালে এডিবি ওয়াজ ওয়ার্স্ট। সো এই যেটা আপনি বললেন, অসমাপ্ত থেকে যাচ্ছে, ঠিকমতো টাকা ইয়ে করতে পারছে না, অনেক ক্ষেত্রে ঋণ ফেরত নিয়ে যাচ্ছে ডোনাররা, এখান থেকে উত্তরণের উপায় কি? মিনিং যে সকল মিনিস্ট্রি তো একটা বাজেট দেয় যে আমার এই খরচ হবে এই বছরে, তো এখান থেকে কিন্তু আপনি তো যেহেতু একেবারে ছিলেন, সামনের থেকে দেখেছেন, তো এইটা কেন মিনিস্ট্রিগুলো টাকাগুলো ঠিক মতো খাটাতে পারে না? এখানে কয়েকটি বিষয় আছে। একটা হচ্ছে যে আপনার এই যে প্রকল্প সমাপ্ত না হওয়ার পিছনে, আর একটি হচ্ছে আপনি টাকা যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেটার ইউটিলাইজেশন। এখন প্রকল্প সমাপ্ত না হওয়ার পিছনে অনেক কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে একটা প্রবণতা হলো অতিমাত্রায় প্রকল্প অনুমোদন দেওয়া। আপনি দেখেন প্রত্যেক সপ্তাহে নাকি 7,000, 8,000, 10,000, 20,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে, কিন্তু আমার তো সেই রিসোর্স নেই। তো কাজেই হয় কি, যে আমার যে রিসোর্স আছে এটা থিনলি ডিস্ট্রিবিউটেড হয় ওভার টু মেনি প্রজেক্টস। কাজেই আপনি যেটা বললেন, একটা প্রকল্প যখন প্রণয়ন করা হয় তার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ফেজিং থাকে, যে আমার প্রথম বছরে এত লাগবে, দ্বিতীয় বছরে এত হবে, তৃতীয় বছরে এত লাগবে, কিন্তু সেইভাবে বরাদ্দ দেওয়া হয় না। সুতরাং প্রকল্পের সময়কাল বেড়ে যায় এবং তার ফলে কস্ট ওভাররান হয়। এবং এক্ষেত্রে সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট বের করেছে, তার মধ্যে তারা দেখিয়েছে যে অ্যাট দি এক্সিস্টিং লেভেল অফ অ্যালোকেশন প্রায় 100টার উপর প্রজেক্ট আছে যেগুলো 11 থেকে 100 বছর লাগবে। তো কাজে একটা হলো ওইখানের সমস্যা আর কি। আর দ্বিতীয় হচ্ছে যে বরাদ্দটা পাওয়া যাচ্ছে, যেটা আপনি উল্লেখ করেছেন যে এই বছরের সবচেয়ে ওয়ার্স্ট, তো আনুপাতিক হার হিসেবে এটা ওয়ার্স্ট। এখন এটার একটা কারণ হতে পারে যে ধরেন এবার যেহেতু এডিপির সাইজ বড়, সুতরাং আনুপাতিক হারে কম হলেও টাকার অঙ্কে অ্যাবসলিউট অ্যামাউন্ট বেশি।
কিন্তু আবার এর সাথে ইনফ্লেশনের ব্যাপার আছে, যে সেটা দিয়ে ইয়ে করলে কাজে ওই প্রায় একই অবস্থা দাঁড়াচ্ছে আর কি। কাজে এখানে যে কতগুলো বিষয় আছে, একটা হলো যে সমস্যা যেগুলি, সেই সমস্যাগুলো কিন্তু আমরা জানি। এখানে জমি অধিগ্রহণের সমস্যা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রাক প্রস্তুতি একটা প্রকল্প বাস্তবায়নের যেটা দরকার সেইটা মন্ত্রণালয়গুলো করে না। যেমন ধরুন আমি একটা নির্দেশনা দিয়েছিলাম যে বাজেট পাস হওয়ার আগেই একটা প্রকল্পের যে সমস্ত, কারণ প্রকল্পগুলো তো বেশিরভাগ প্রকিউরমেন্ট, ইকুইপমেন্ট হোক বা ম্যাটেরিয়ালস হোক ইত্যাদি, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দরকার। প্রকিউরমেন্ট একটা বড় অংশ। এখন প্রকিউরমেন্টের জন্য আমার দরকার একটা বিড ডকুমেন্ট তৈরি করা, আমার যে যে ম্যাটেরিয়ালসগুলো আমি প্রকিউর করবো সেটার স্পেসিফিকেশন ঠিক করা, তারপরে বিড ইনভাইট করা, ইভ্যালুয়েট করা, তারপরে ওয়ার্ক অর্ডার দেওয়া। দেখেন আমি যেটা একটা নির্দেশনা দিয়েছিলাম যে বিড ইভ্যালুয়েট করা পর্যন্ত যে স্টেপগুলো আছে সবগুলো যদি কমপ্লিট করে রাখা হয়, যে মুহূর্তে বাজেটটা পাস হলো এই দিন আমি ওয়ার্ক অর্ডার ইস্যু করে দিতে পারি। কিন্তু সেটা আনফর্চুনেটলি এটা বাস্তবায়ন করা যাচ্ছে না। এখানে আমাদের প্রকল্প পরিচালক বা মন্ত্রণালয়গুলোর দক্ষতার অভাব আছে, রং সিলেকশন অফ পিপুল আছে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে। তো কাজেই এই সমস্যা থেকে যে আমি কিভাবে আমরা উত্তরণ পাবো সেটার আমি আপাতত খুব একটা মানে আমার কাছে খুব সুস্পষ্ট না যে আমরা কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারি। এখানে আমি শুধু একটা কথা বলে শেষ করব যে এই ক্ষেত্রে যে মন্ত্রণালয় এবং প্রকল্প পরিচালকদের যে ইনসেন্টিভ সিস্টেম, সেই ইনসেন্টিভ সিস্টেমের আমাদের অনেক সমস্যা আছে, রিভিউ করা দরকার সেগুলো। এবং এখানে ভালো কাজের জন্য কোনো রিওয়ার্ড নেই, সেটা আপনার ফাইন্যান্সিয়াল হোক বা নন ফাইন্যান্সিয়াল হোক, আর খারাপ কাজ করলে বা কাজ না করলে তার জন্য কোনো শাস্তি নেই। সেই জায়গায় একটু রিভিউর দরকার আছে। আমি সবুর ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। সবুর ভাই, আপনি শুনেছেন স্যার বলেছেন যে প্রাইভেট সেক্টরে প্রায় 22% মতো আছে। এটা বলা হচ্ছে যে স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। গত 3-4 বছর ধরে আমরা দেখছি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যেটা, এটা 20 থেকে 22%-এর ভিতরেই থেকে যাচ্ছে, বাড়ছে না। এইটার কারণ কি এবং এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো? তার কারণ হলো যে আপনি খেয়াল করেন যে প্রায় 1,600 লক্ষ কোটি টাকা কিন্তু ব্যাংকে উদ্বৃত্ত পড়ে আছে। তো এই সিচুয়েশন থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এবং এটা কেন হচ্ছে, কেন আমরা বাড়তে পারছি না? প্রথম হচ্ছে যে আসলে আমরা যেটা মনে করি বাংলাদেশে যখনই কোনো প্রাইভেট সেক্টর ইনভেস্ট করতে যাবে তারা কিন্তু আসলে বাংলাদেশে আমার মনে হয় যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছে, গুড গভর্নেন্স ইজ ওয়ান অফ দ্য কি ইস্যু। আর আমরা কিন্তু আসলে ডেফিনেটলি বলবো যে সরকারের অনেকগুলো ত্রুটি বিচ্যুতি ছিল, বাট সরকার কিন্তু ক্রমান্বয়ে কিছুটা রিকভারি করতে পেরেছে। লাইক যেমন আমরা যদি পাওয়ার সেক্টরে ভালো ডেভেলপমেন্ট হয়েছে, অ্যাট দ্য সেম টাইম গ্যাসের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও কিন্তু আমি মনে করি যে অনেক নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করে আবার কিছুটা রিকভারি করার চেষ্টা করা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি যদি ব্যাংকের কথা বলি, একটা সময় কিন্তু আমরা বলে আসছি যে ব্যাংকগুলোতে ইন্টারেস্ট রেট আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, সেটাও কিন্তু আমি মনে করি যে এখন নিয়ে আসা হয়েছে। তাহলে এখন কেন ইনভেস্টমেন্টটা হচ্ছে না? আমি রাজনৈতিক পরিস্থিতিকে যে জায়গায় সেখানেও কিন্তু কিছুটা আমি মনে করি যে ভালো একটা অবস্থানে চলে আসছে। কারণ এখন কিন্তু কালকের যে সমাবেশটা, সেই সমাবেশ কিন্তু ইজ এ ভেরি গুড ইন্ডিকেশন ফর দ্য হোল, আমি মনে করি কান্ট্রি অ্যান্ড ইকোনমি অলসো, যেখানে বিরোধীর নেত্রী কিন্তু সবসময় বলে আসছে কিন্তু খুব অ্যাগ্রেসিভ মুডে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেত্রী কিন্তু বলছেন যে না আসেন আমরা সব কিছু ভেদাভেদ ভুলে যাই এবং আমরা আসলে কারোর প্রতি কোনো রকম মানে অনুরাগ বিরাগ হয়ে আমরা কোনো অ্যাকশানে যাব না। তো ইটস এ ভেরি গুড ইন্ডিকেশন। কারণ আমাদের বাংলাদেশের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে যখন যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে চেষ্টা করে তারা তাদের দলীয় লোকদেরকে প্রাধান্য দিয়ে কোনোভাবে টিকে থাকার জন্য, যেটা আমি মনে করি যে খুব রং একটা পারসেপশন। তার কারণ হচ্ছে কি যে আসলে আমরা বাংলাদেশে কিন্তু এখনও ব্যবসায়ী শ্রেণীকে কিন্তু গণ্য করা হয় কে কোন দলের ভাবাদর্শে, এটাও কিন্তু আমি মনে করি হুইচ ইজ এ কমপ্লিটলি একটা রং ইন্ডিকেশন। কারণ যদি আপনি একটা ব্যক্তিকে কোনো না কোনোভাবে কোনো একটা দলের আদর্শে বিশ্বাসী ধরে নেন, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সেই ব্যক্তি বা সেই গোষ্ঠী বা ব্যবসায়ীর পর কিন্তু সম্ভব না তার যে নিজস্ব স্বকীয়তা নিয়ে কিন্তু বেরোয় আসা। এখন একটা প্রথম প্রবলেম হচ্ছে যে আমি আবার রিপিট করছি, গুড গভর্নেন্স। যদি আমরা যদি আসলে সত্যিকার অর্থে যদি একজন ব্যবসায়ী যদি নিশ্চয়তা না পায় যে আমি আমার ব্যবসা করার জন্য জমি অধিগ্রহণ করব, জমিটা যখন আমি অধিগ্রহণ করতে যাব বা জমিটা যখন আমি কিনতে যাব, তখন যে প্রবলেমগুলো আছে সেখানে রাষ্ট্র বা রাষ্ট্রের যন্ত্রগুলো কিন্তু সেখানে দাঁড়াতে হবে। কিন্তু দেখা গেছে যে ওখানে কিন্তু আসলে রাষ্ট্র কখনই সহায়তা করার মতো অবস্থায় নাই।
দ্বিতীয় যেটা হচ্ছে যে এখন বড় একটা সমস্যা কিন্তু আমরা রিসেন্টলি যেটা অনুভব করি, কারণ আমি আমার একটা অবস্থান থেকে বা ব্যবসায়ী সার্কেলের একটা অবস্থান থেকে আমরা দেখছি যে বাইরের কিন্তু প্রচুর লোক এখনও বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য আগ্রহী, কিন্তু তারা যখনই বাংলাদেশে আসে তখন কিন্তু তারা দুইটা ব্যাপার নিয়ে খুব সবচেয়ে বেশি অরিড, কারণ যে কোনো সময় কিন্তু মার্কেটিং একটা বিরাট ফ্যাক্টর। আজকে বাংলাদেশে অনেক বড় রিজার্ভ, আপনি একটু আগেই বলেন ব্যাঙ্কগুলোতে কিন্তু 1 লক্ষের উপরে কয়েক হাজার, 1 লক্ষ ফিউ থাউজেন্ড ক্রোড় টাকা কিন্তু অলস পড়ে আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, ব্যাঙ্কগুলো কিন্তু একটা সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমেই তারা ব্যবসা করতে চায়, কীভাবে তারা ইন্টারেস্ট নিবে, ইন্টারেস্ট দিবে, মাঝে তারা একটা প্রফিট রাখবে। বাট এই সিস্টেমটা সারা পৃথিবীতে এখন কিন্তু নাই, যেটা আমার মনে হয় অলরেডি আমাদের কিন্তু পূর্ববর্তী যে আমার মনে হয় যে রিপিট আমি করছি যে আসলে সারা পৃথিবীতে ইন্টারেস্ট রেট কিন্তু 0 নিয়ে ফাইট করা হচ্ছে, 0.5% ফাইট করা হচ্ছে। তাহলে আমরা কি হচ্ছে, ব্যাঙ্কগুলো কিন্তু নতুনভাবে তারা কিন্তু ভ্যালুয়েডেড সার্ভিস তারা দিচ্ছে না, তারা একজন ইনভেস্টরকে তারা কিন্তু সেফ গার্ডে নেওয়ার জন্য তার পাশে দাঁড়াচ্ছে না। আপনি দেখেন বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরি করার মতো কিন্তু নতুন উদ্যোক্তা কিন্তু প্রচুর বসে আছে, বাট ব্যাঙ্কগুলো তাদের কাছে প্রথমেই বলা হয় তোমার কোলাটেরাল কি। তার মানে আমার মাইন্ডসেটও কিন্তু একটা পরিবর্তন দরকার, কিছুটা কিন্তু হয়েছে। কারণ আমি যেটা বলবো যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আর কিছু করতে পারুক আর না পারুক, আমি অনেক কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু বাংলাদেশের মাইন্ডসেটটা পরিবর্তন করতে পেরেছে। কিন্তু একটা ব্যাপার অবশ্যই স্বীকার করতে হবে যে ব্যাঙ্কগুলো যদি সবাই যদি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে না আগায় তাহলে কিন্তু সম্ভব না। এবং আমি যেই কথাটা একটু আগে বললাম যে আসলে বিদেশি একজন ইনভেস্টমেন্ট যখনই ঢাকায় এসে নামে, আমরা যতবার বলেছি যে আমাদের ঢাকা এয়ারপোর্টকে সমৃদ্ধ করতে হবে। ঢাকা এয়ারপোর্টে নামার পর, কারণ আমি কিছুদিন আগে একজন জাপানি ইনভেস্টরকে বলে যে আমি ঢাকা এয়ারপোর্টে নামার পরে 4টি ঘন্টা আমাকে আমার লাগেজের জন্য বসে থাকতে হয়েছে, এবং আমি তোমার দেশ সম্পর্কে কিন্তু আমার আর কোনো কনফিডেন্স নেই। কারণ একটা ফ্রিল্যান্সার মিটে আমরা তাকে নিয়ে আসছিলাম কিনোট স্পিকার হিসাবে, এবং সে এসে যে বক্তব্যগুলো বলো আমি তোমার দেশে আর আসতে চাই না। তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা হচ্ছে এই প্রবলেম, দ্বিতীয় হলো যেমন আমি বাংলাদেশে আমি যেহেতু উইটসার একটা আমাদের একটা আইটি অ্যাসোসিয়েশন আমি রিপ্রেজেন্ট করি, সেই উইটসার চেয়ারম্যানকে প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে আসা হলো, এবং যেখানে আমাদের সরকারও কিন্তু একটা সহযোগিতা করেছে তাকে নিয়ে আসার ব্যাপারে। এখন দেখেন তাকে নিয়ে যখন এয়ারপোর্ট থেকে রওনা হলাম তখন সে বারবার আমাকে ফোন করতেছে, ইজ দেয়ার এনি প্রবলেম। এখন আমি তো জানি কোনো প্রবলেম নেই, কারণ তার বক্তব্য হচ্ছে এয়ারপোর্ট থেকে সোনারগাঁ হোটেলে পৌঁছতে আমার কেন 2.5 ঘন্টা লাগবে। এবার সে ধরিয়ে নিচ্ছে ঢাকায় কোনো একটা সমস্যা সম্ভবত হয়ে গেছে, তো সেই জন্য সে আবার, আমি যেহেতু অন্য গাড়িতে, সে আমাকে বারবার ফোন করছে যে ইজ দেয়ার এনিথিং রং। তাহলে হচ্ছে কি যে এই যে একটা মাইন্ডসেট তার মানে চেঞ্জ হচ্ছে না, যে আসলে এখানে তো আমার জিনিসটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারালি আমরা এখন আমরা আমরা সবুর ভাইয়ের সাথে কথা বলছিলাম, আবার ফিরে আসবো সবুর ভাইয়ের কাছে। সবুর ভাই, আপনি বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে, এয়ারপোর্টে নামার সাথে সাথে যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমসগুলো শুরু হয়ে যায় একজন বিনিয়োগকারী বিদেশ থেকে আসার সাথে সাথে, এই জায়গা থেকে কিভাবে আমরা উত্তরণ হতে পারি? একে তো ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে, রোডস, এনার্জি সেক্টরে আছে, পাওয়ার সেক্টরে আছে, এগুলো তো আছেই। এইগুলোকে কিভাবে আমরা ঠিক করতে না, এখন ব্যাপার হচ্ছে কি এইটার জন্য আমাদের কিন্তু অবশ্যই সরকার থেকে পরিকল্পনা নিতেই হবে, এবং আমরা ব্যবসায়ীরা কিন্তু বারবার বলে আসছি। তার কারণ হচ্ছে যখনই একটা বিনিয়োগকারী বাংলাদেশে আসবে, কারণ অনেকেই হয়তো বলে থাকতে পারেন যে বাংলাদেশে এত হাজারো সমস্যার ভিতরে কয়েক লক্ষ বিনিয়োগকারী কিন্তু এখনো বাংলাদেশে আছে, এবং এটাও কিন্তু আমি বলি যেই বিনিয়োগকারীগুলি বাংলাদেশে আসে তারা কিন্তু আনবিলিভেবল বেনিফিট বাংলাদেশ থেকে পাচ্ছে, যেটা একজন বাংলাদেশি ব্যবসায়ী কখনই পাওয়া সম্ভব না। লাইক আমাদের ইপিজেডে যান, আপনি ইপিজেডে দেখবেন যে লট অফ কোরিয়ান কোম্পানি, চাইনিজ কোম্পানি, বিভিন্ন দেশের কোম্পানিগুলি তারা কিন্তু অসম্ভব বেনিফিশিয়ারি হচ্ছে ডিউ টু কজ অফ আবার কিছু লুফলের কারণে। এখন ব্যাপার হচ্ছে যে তারা এই পেনগুলো নিচ্ছে, তারা এই পেনগুলো নিয়ে কিন্তু এই দেশে থাকাটাকে তারা পছন্দ করছে, বিকজ তারা একজন বাংলাদেশি ব্যবসায়ী যখন 20% বা 10% প্রফিট কল্পনাই করতে পারে না, তারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 30% 40% প্রফিটও এই দেশ থেকে নিয়ে যেতে পারছে। এখন আমরা যেটা মনে করি যে ফ্লোটা যদি প্রপার হয়, একটা লোক যখন বাইরে থেকে আসবে, এখন দেখেন ট্রাফিক জ্যাম কিন্তু আজকে কেন ভালনারেবল হচ্ছে, তার কারণ হচ্ছে যে আজ থেকে 5 বছর আগে এত ভয়ঙ্কর ছিল না, এখন কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ভালনারেবল হচ্ছে। আপনি যদি লক্ষ্য করে থাকবেন যে এখন ঢাকা একটা জনসভা হওয়া মানে যার যেই দলেরই জনসভা হোক, জনসভার লোকগুলোও কিন্তু এখন রং সাইড দিয়ে তারা চলে যাচ্ছে, আমার ট্রাফিক কিন্তু নির্বিকারভাবে তাকিয়ে থাকছে, আমার ভিআইপি যাচ্ছে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন ঢাকা শহরের মতো এত বড় একটা শহরে কিন্তু আপনার মেইন রোড মাত্র 3টা। পাশাপাশি যেটা হচ্ছে আমরা হয়তো মনে করি যে ফ্লাইওভার তৈরি করে হয়তো এটা রিকভারি করা সম্ভব, ফ্লাইওভার তৈরি করে কিন্তু রিকভারি সম্ভব না, আমাকে নতুন রাস্তা তৈরি করতে, কারণ ফ্লাইওভার দিয়ে সে আসবে, এসেছে সার্কুলেশন হবে কোথায়, তার তো সার্কুলেট রোডগুলো বাড়াইতে হবে, সার্কুলেট রোডগুলো বাড়ানোর জন্য অনেক বিল্ডিং ভেঙে ফেলতে হবে। এখন বিল্ডিংগুলো কিন্তু সারা পৃথিবীতেই ভাঙা হচ্ছে, আপনি কাতারের কথা খেয়াল করে দেখেন, কাতার বিশ্বকাপ আয়োজন করার জন্য তারা কিন্তু তাদের পুরো শহরকে তারা তছনছ করে ফেলছে, যেখানে যেই বিল্ডিং ভাঙতে হবে তাই তারা ভাঙছে, ভেঙে তারা প্রত্যেককে কিন্তু জরিমানা দিচ্ছে, দিয়ে তাকে প্রোভাইড করে দিচ্ছে। এখন আমরা মনে করি যে আসলে ঢাকা
শহরকে যদি সত্যিকার অর্থে ট্রাফিক জ্যাম বা যানজট মুক্ত না হয় তাহলে কিন্তু মানুষের অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে। কারণ আমি একজন ব্যবসায়ী হিসেবে ঘন্টার পর ঘন্টা যদি আমি রাস্তায় বসে থাকি তাহলে আমার কিন্তু ইকোনমির প্রতি কিন্তু আমি আস্থা হারিয়ে ফেলবো। তার কারণ হচ্ছে আমার সবচেয়ে কর্মক্ষণ একটা সবচেয়ে মানে কী বলা যায় সকালের সময়টা আমি বা আমরা যখন বসে থাকি, একজন বিদেশি যখন এসে বিব্রত অবস্থায় পড়ে, তাহলে এই জিনিসগুলোর জন্য কিন্তু আমার মনে হয় আমরা যখন বলি যে প্রত্যেকবারই আমরা একদিকে দেখি যে একের পর এক নতুন প্রজেক্ট নেওয়া হচ্ছে, কেন আমরা এই প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি না যে ঢাকা এয়ারপোর্টকে একটা মানে রিয়েল একটা এয়ারপোর্ট করা হবে যেখানে একজন বিদেশি নেমেই প্রথম সে দেখবে যে না আমি একটা চমৎকার দেশে আসছি। স্বাভাবিকভাবে তার ভিতরে কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে ওই দেশের প্রতি, কিন্তু আমাদের উল্টোটা হচ্ছে। আবার একইভাবে দেখেন ব্যাংকে যে অলস টাকাগুলো পড়ে আছে, আপনি লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশের বেশ কয়েকটা কোম্পানি কিন্তু ভালো করার কারণে তারা কিন্তু বাইরে কিন্তু ভালো অবস্থান তৈরি করতে পেরেছে। আমার খুব ভালো লাগে যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল খোলার পরে যখন আমরা দেখি যে প্রাণ বিজ্ঞাপন দেয় যে সাউথ আফ্রিকাতে এজেন্ট নিয়োগ করা হচ্ছে, মিডল ইস্টে এজেন্ট নিয়োগ করছে, রিয়েলি উই লাভ ইট। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সাকসেসফুলি যে প্রাণ এবং আরও বেশ কিছু কোম্পানি বাইরে তারা অপারেশনগুলি করছে, এগুলো নিয়ে কি আমরা কেস স্টাডি করছি? আমরা বাংলাদেশিরা কিন্তু আমরা মনে করি বা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ব্যবসায়ীদের কিন্তু দেশের বাইরে যেতে হবে, আমাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু এখন বাইরে যাওয়ার সময় আসছে। সবুর ভাই, আমরা একটু পুঁজিবাজারের দিকে আসতে চাই, তার আগে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি লালি ভাই, আমি ঢাকা থেকে মোনায়েম বলছি। জি ভাই বলেন। জি, আমার সবুর খান স্যারের কাছে প্রশ্ন। স্যার, আপনারা যারা উদ্যোক্তা আছেন বা আপনাদের মতন যে যারা লোক আছেন, কিছু একটা ফান্ড ক্রিয়েট করে নতুন করে মার্কেটে ইনভেস্ট করা যায় কিনা মার্কেটকে ধরে রাখার জন্য? মার্কেটের মধ্যে কিন্তু খুব বাজে অবস্থা। সবুর খানের স্যারের মতো লোকজনরা যদি এই ধরনের কিছু করে তাহলে আমরা আশা করতে পারি মার্কেট আগের জায়গায় ফিরে যাবে। আগের জায়গায় বলতে কি, মার্কেট একটা গতি পাবে। দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি সবুর ভাই, আপনি যদি আমার মনে হয় গুড সাজেশন যে আসলে বাংলাদেশের যে এই যে পুঁজি বাজার আজকে এই অবস্থা, কিন্তু দেখেন ব্যাংকগুলোতে কিন্তু প্রচুর অর্থ কিন্তু পড়ে আছে। আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলো কিন্তু সমন্বয় করে অন্যান্য ইনভেস্টর করে আমারও বিশ্বাস যে একটা ভালো ফান্ড যদি এখানে বরাদ্দ করা যায় তাহলে কিন্তু আসলে পুঁজিবাজারটা সচল হবে। অ্যাট দ্য সেম টাইম পুঁজিবাজারে আরেকটা দুর্বলতার দিক হচ্ছে যেসব কোম্পানিগুলি ভালো প্রফিট করছে, লাইক মাল্টিনেশন কোম্পানি। আমি যদি বলি যে মাল্টিনেশন কোম্পানিগুলোর ভিতরে অনেকগুলো ইউনিলিভারের মতো কোম্পানি দেখেন সারা বাংলাদেশের ব্যবসাটা বড় অংশ তারা ডমিনেট করে, অথচ ইউনিলিভার কিন্তু পৃথিবীর সব দেশে কিন্তু তারা ওই দেশের নিয়ম নীতি মেনে চলে তারা শেয়ার মার্কেটে আসছে, বাংলাদেশে কেন আসতে পারবে না? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তাহলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, HSBC ব্যাংক, আমরা যদি বলি রবি, বিভিন্ন মোবাইল কোম্পানিগুলোর দিকে তাকিয়ে দেখেন যারা ভালো ব্যবসা করে বাংলাদেশ থেকে সবচেয়ে আর্থিকভাবে বেনিফিশিয়ারি হচ্ছে, তারা কিন্তু শেয়ার মার্কেটে আসছে না। তো তারা যদি শেয়ার মার্কেটে আসে তাহলে আজকে যেই দর্শক যে কথাগুলো বললো আমার মনে হয় তখন কিন্তু এই ফান্ড তৈরিরও প্রশ্ন আসবে না, কারণ অটোমেটিকলি কিন্তু তখন মার্কেট জেনারেট হবে, ব্যাংক বা অন্যান্য সংস্থাগুলো কিন্তু এগিয়ে আসবে। কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের, আপনি খেয়াল করে দেখবেন যে পুঁজিবাজারের যে আস্ফালন হয়েছিল, কখন আস্ফালন হয়েছিল? ব্যাংকগুলোর অংশগ্রহণ ছিল, কিন্তু ব্যাংকগুলোর কিন্তু একটা বড় অংশগ্রহণ ছিল, কিন্তু সেটা সিস্টেমেটিক হতে ব্যাংকগুলো অংশগ্রহণ করে নাই। কিন্তু এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা চমৎকার নীতি ফলো করার কারণে এখন কিন্তু ব্যাংকগুলো একটা সিস্টেমেটিক হতে আসছে। এখন ব্যাংকগুলোও কিন্তু বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রোচ করতে পারে যে আমরা এই আমাদের উদ্ধৃত তারল্যের এই পার্সেন্টেজটা আমরা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই, তাহলে কিন্তু আপনি দেখবেন যে খুব ভালোভাবে শেয়ার মার্কেট তো বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে 25% অফ দ্য পেড আপ ক্যাপিটাল। সেটাও কিন্তু প্রপার মার্কেটিং অনুযায়ী কিন্তু সবগুলো ব্যাংক এগিয়ে আসছে না। জি স্যার, আমরা যদি দেখি পুঁজি বাজারের দিকে তাহলে লক্ষ্য করব যে 2015 সালটা বেশ একটু সময় জুড়ে কিন্তু ডিপ্রেসড অবস্থায় গেছে। আমি যদি এইভাবে ফিগার্সগুলো বলি যে ডিএসসি ইন্ডেক্স যেটা মেন ইন্ডেক্স ছিল সেটা 14 সালের শেষ হয়েছিল 4864 ইন্ডেক্সে, এবং এখানে যদি আমরা খেয়াল করি তাহলে ক্লোজ হয়েছে 2015 সালে ক্লোজ হয়েছে 4629 পয়েন্টে। সো এখানে আমরা প্রায় 4.84% ইন্ডেক্সে আমরা ক্ষয় দেখতে পাচ্ছি 2015 সালে কম্পেয়ারিং টু 2014। আমরা যদি ফার্দার দেখি তাহলে দেখব যে টোটাল টার্নওভার যদি আমরা দেখি 2014 সালে হয়েছিল 1,18,852 কোটি টাকা। 2015-তে এসে আমরা টার্নওভার পেলাম 1,03,139 কোটি টাকা, লক্ষ কোটি টাকা। তো এই যে একটা ডাউন স্লাইড ট্রেন্ড আমরা 2015 সালের পুরাটাই অলমোস্ট দেখেছি, এখান থেকে আমরা 2016 সালকে কিভাবে দেখতে চাচ্ছি। আমি আরেকটু যোগ করে দিই আপনার উত্তর দেওয়ার সুবিধার্থে যে কিছু কিছু অন্তরায় ছিল, বাংলাদেশ ব্যাংকের কিছু অন্তরায় ছিল, সেগুলো ঠিক হচ্ছে, ইতিমধ্যে একটা ইয়ে করে দিয়েছেন ওনারা।
বাংলাদেশ ব্যাংক আরও ওনাদের চিন্তাভাবনা হচ্ছে, যেগুলো ওনারা পুঁজিবাজারের পক্ষে, ওনারাও একটা ভাইব্রেন্ট পুঁজিবাজার চাচ্ছেন। তো এই জায়গায় দেখেন আজকে আমার মার্কেট ক্যাপ টু জিডিপি যেটা 24% উঠে গিয়েছিল, 15 সালে সেটা নেমে হয়েছে 20+%। সো আজকে ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও ইজ অলমোস্ট 65%, হংকং ইজ অলমোস্ট 100%। এইভাবে কিন্তু আমরা নিচের দিকে আসছি। এখান থেকে কিভাবে আপনি দেখছেন 2015 সালকে এবং 16 সাল কিভাবে আপনি দেখতে চাচ্ছেন? দেখুন, যে আমার যেটা মনে হয় যে সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষভাবে পুঁজিবাজার সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যে পুঁজিবাজারে একটা প্রাণ সঞ্চার করার জন্য বা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বা এদের আপনার যে আস্থাটা ফিরিয়ে আনার জন্য। এবং এর মধ্যে আপনি জানেন যে করের ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা দেওয়া হয়েছে, ব্রোকারেজ কমিশনের উপর করের হার কমানো হয়েছে, অ্যাডভান্স ডিডাকশন কমানো হয়েছে, তারপরে লিস্টেড আনলিস্টেড কোম্পানির ট্যাক্স ডিফারেন্সিয়াল যেটা 10% ছিল 14-15 বাজেটে কমে 7.5% করা হয়েছিল, এটাকে আবার 10% রেস্টোর করা হয়েছে। একটা ইনভেস্টমেন্ট ফান্ড করা হয়েছে যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের একটা সুদের 900 কোটি টাকা, 900 কোটি টাকা, সেটার কিন্তু পুরো ব্যবহার হয় না এখন পর্যন্ত। জি, কিন্তু সরকার দিয়ে দিয়েছে। তো কাজে এবং সম্প্রতিকালে কিন্তু আপনি যে ফিগারটা দিয়েছেন যেটা ঠিকই আছে, কিন্তু এই শেষের দিকে কিন্তু আবার কিছুটা একটু গতির সঞ্চার হয়েছে। এবং সেটা বাংলাদেশ ব্যাংক যখন তাদের ওই যে 25% পেইড আপ ক্যাপিটালের মধ্যে যে আপনার যে সাবসিডিয়ারিতে যে ইকুইটিটা ছিল সেই ইকুইটিটাকে এক্সপোজার থেকে বাদ দিয়েছে, এটা এক্সপোজার থেকে বাদ দেওয়ার ফলে তারা কিছুটা লিওয়ে পেয়েছে আর কি। তো আমার কাছে যেটা মনে হয় এখন যে কাজেই মাইক্রো লেভেলে স্টক এক্সচেঞ্জ ফোকাস বা ক্যাপিটাল মার্কেট ফোকাস বেশ কিছু মেজার নেওয়া হয়েছে, কিন্তু সেটা ঠিক প্রাণের সঞ্চার হচ্ছে না, গতির সঞ্চার হচ্ছে না। যে আমার মনে হয় যে এক্ষেত্রে আমি সম্প্রতি একটা প্রবন্ধ লিখেছি এ ব্যাপারে, আমার একটা হাইপোথেসিস, এবং হাইপোথেসিসটা হচ্ছে যে আমরা সাধারণত বলে থাকি যে স্টক মার্কেটের সঞ্চার হলে ম্যাক্রো ইকোনমির গতি বৃদ্ধি পাবে, কিন্তু এটার কিন্তু আবার একটা রিভার্স পজিশন আছে। অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন যদি ভালো হয় তাহলে স্টক মার্কেটেও কিন্তু প্রাণের সঞ্চার হয়, কারণ তখন বিনিয়োগকারীরা মনে করে যেহেতু ম্যাক্রো ইকোনমি ভালোভাবে চলছে, সুতরাং আজকে যারা বিনিয়োগ করবে কোম্পানিরা তারা ভালো প্রফিট করতে পারবে, ভালো ডিভিডেন্ড দিতে পারবে ইত্যাদি। যে ওই ম্যাক্রো ইকোনমিক সিগন্যাল যেগুলো আমরা আগে আলাপ করেছি সেখান থেকে কিন্তু খুব একটা পজিটিভ সিগন্যাল আসছে না আর কি, বা স্ট্রং কোনো সিগন্যাল আসছে না। যে তো সুতরাং আমাদের প্রথম এই স্টক মার্কেটে এই করার জন্যে, প্রাণবন্ত করার জন্য আমার মনে হয় প্রথমে আমাদের ম্যাক্রো ইকোনমিক সাইডটাকে গুরুত্ব দিতে লাগবে। না, এই ব্যাপারে কিন্তু আমাদের সে খুব চিন্তাভাবনা হয় না, কোনো গবেষণা হয় না আর কি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার এই স্টক মার্কেটকে করার জন্যে যেটা সবুজ সাহেব উল্লেখ করেছেন, যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে তাদেরকে এনকারেজ করা, যে তালিকাভুক্ত হওয়ার জন্য। তো এক্ষেত্রে আপনার এটার জন্য কিন্তু বেশ পরিশ্রমের দরকার হয়, এবং তার নজির হিসেবে আমি বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থাকতে যেমন লিভার ব্রাদার্সকে এনেছিলাম, বার্জার পেন্টস, এবং এক্ষেত্রে তাদের সাথে বেশ ভালো নেগোশিয়েট করে এবং হাই প্রিমিয়াম দিয়েছিলাম, 110% প্রিমিয়াম দিয়েছিলাম। 125 টাকা এসেছিল, 125 টাকা মানে বা 120 টাকা এসেছিল বোধ হয় 10 টাকা শেয়ার। এটা এখনও কিন্তু 300 টাকার দাম আছে। কাজেই ভালো কোম্পানিকে ভালো প্রিমিয়াম দিয়েও কিন্তু আনা যায়, সেটা একটা চেষ্টা করতে লাগবে এবং এর জন্য নেগোসিয়েশনের দরকার হয়। আরেকটা যে গ্রামীণ ফোন, এটাকে আমি শুরু করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের থাকা অবস্থায়। তখন আমি প্রফেসর ইউনুসের সাথে কথা বলি, নটরেলেদের সাথে, প্রফেসর ইউনুসের মাধ্যমে নটরেলের সাথে কথা বলি, এবং তারপরে আস্তে 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 এটা এগোতে শেষ পর্যন্ত এটার সিদ্ধান্তটা ও তাদের সিদ্ধান্তটা হয় যে বাংলাদেশে আসবে ক্যাপিটাল মার্কেটে। এটা আমি অ্যাডভাইজার থাকা অবস্থায়, যদিও বাস্তবায়নটা হয়েছে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদ শেষ হওয়ার পরে। তো এখন
অন্যান্য যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে আমি মনে করি যে এসএসসি এবং অর্থ মন্ত্রণালয় তারা এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে। একটু স্যার বলি, স্পেশালি ইউনিলিভারের ব্যাপারে আমার বক্তব্যটা হচ্ছে, স্যার আপনি তো জানেন যে ইউনিলিভারে কিন্তু সরকারের প্রতিনিধি আছে, তাহলে যেখানে সরকার নিজে একটা স্টেক হোল্ডার, সেখানে শুধু সরকারের প্রতিনিধি ইউনিলিভারের কথা বলছেন আপনি। আমাদের বাংলাদেশ সরকারের যে 22টা কোম্পানি অর্থমন্ত্রী ইয়ে করেছিলেন ছাড়ার জন্য স্টক মার্কেট লিস্টে, তার তো একটাও আসে নাই। সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাডভাইজার থাকতে কয়েকটা এনেছিলাম, আপনার তিতাস গ্যাস, পরে মেঘনা, যমুনা ইত্যাদি। আজকে পেট্রোলিয়াম মানে আমরা যমুনা যদি মেঘনা থাকতো, আজকে যে প্রফিট গভর্নমেন্ট করছে তেলের দাম বাড়িয়ে দিয়ে, তো এই বেনিফিটটা তো আমার ইনভেস্টর। আবার এখানে আবার কিছুটা আপনার অনেক ক্ষেত্রে আবার একটু পরস্পর বিরোধী কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন সম্প্রতি আপনার এনার্জি রেগুলেটরি কমিশন, তারা তিতাস গ্যাসের যে আর কি কমিশনটা ফিক্স করলো, কমিশনটা কমিয়ে দিয়েছে। সেটা কিন্তু তিতাস গ্যাসের শেয়ারের উপরে একটা বড় রকমের ধাক্কা দিয়েছে। এবং সেখানে স্যার আমরা দেখেছি যে বিরাট অঙ্কের একটা কনফিডেন্সের হানি হয়েছে, বিশেষ করে বিদেশিদের। যে এখন যে এই ধরনের একটা পরস্পর বিরোধী নীতি নিতে হবে না। এবং এখানে তো তিতাস গ্যাসকে যখন ইয়ে করা হয়, সেখানে কিন্তু বলা ছিল যে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বোর্ড থেকে। সেখানেও এটাও তো তিতাস গ্যাসের তো আপনার গভর্নমেন্টের মোটামুটি, কারণ মেজরিটি, ওভারওয়েলমিং মেজরিটি শেয়ার তো এখনও তাদের কাছে। তো সে যে শেয়ার মার্কেট ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে। তো কাজেই এখানে এই যে মানে নীতির যে একটা ধারাবাহিকতা বজায় থাকবে সেই আশ্বাস দেওয়া, এবং আলোচনার মাধ্যমে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং সরকারের যে লাভজনক যে সমস্ত কোম্পানি আছে সেগুলোকে বাজারে আনা, বাজারটাকে আরো রিভাইটালাইজ করার জন্য। ধন্যবাদ। দুইজন দর্শক আমাদের সাথে লাইনে আছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে রাহুল বলছিলাম। জি ভাই বলেন। আমি বলতেছিলাম যে মার্কেটে অনেক কিছু ব্যবস্থা নেওয়া হলো, ঠিকই আছে, মার্কেটে ধীরে 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 ঘুরতেছে, কিন্তু মানুষ এখনো মনে হয় সেরকম কনফিডেন্সটা ফিরে আসতেছে না পুরাপুরি। তো আমি বলতেছিলাম গভর্নমেন্টকে, যেরকম চায়নাতে দেখলাম $2000 কোটি ওই যে বেল আউট না কি করেছে আর কি, মার্কেট ওখানে পড়ে গেছিল। তো এখানে যদি সরাসরি সরকার কিছুটা দিত, একটা ইনসেন্টিভ, তাহলে সরকারের পিছে পিছে পাকিস্তানি বিনিয়োগকারী সবাই দৌড়ে আসতো, মার্কেটটা একটা মানে গর্তের থেকে একটা প্লেন লেভেলে দাঁড়ায় যেত আর কি। এই একটু ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সেকেন্ড আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু অতিথিবৃন্দের সাথে প্রশ্ন ছিল যে জ্বালানি তেলের যে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটা কি জ্বালানি সেক্টরে কোনো রকম প্রভাব পড়বে? জি ধন্যবাদ। আমরা একটু আগে বলছিলাম যে আজকে জ্বালানি তেলের দাম সরকার কমানোর সিদ্ধান্ত নিয়েও কিন্তু সরকার সরে আসছে সেই সিদ্ধান্ত থেকে। কিন্তু এটা একইভাবে যদি আমরা বললাম যে আজকে যদি জ্বালানি তেল এই কোম্পানিগুলি শেয়ার মার্কেটে থাকতো, সেটাও কিন্তু একটা গুড ইম্প্যাক্ট তৈরি হতো। কারণ সরকার কিন্তু এই মুহূর্তে, যেহেতু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অনেক কমে গেছে এবং কিন্তু সরকার এখনও পূর্ব নির্ধারিত দামে বিক্রি করার কারণে কিন্তু একটা হিউজ প্রফিট সরকারের হচ্ছে। তো আজকে শেয়ার হোল্ডাররা যদি এটা ভাগাভাগি করতে পারতো, তাহলে কিন্তু ইকোনমিতে কিন্তু এবং শেয়ার মার্কেটে কিন্তু ইম্প্যাক্টটা তৈরি হতো, সঞ্চার হতো। এখানে আমরা যেটা আজকের যদি রেট দেখি, তাহলে আজকে ব্যারেল প্রতি $36.05 পার ব্যারেল। আমি একটা মানে আশ্চর্য হয়ে যাই যে আমরা যখন তেলের দাম বাড়ে মানে ওয়ার্ল্ড মার্কেটে, তখন কিন্তু আমরা দামটা বাড়িয়ে দিই। এখন যখন দামটা একেবারে নিম্ন পর্যায়ে চলে এসছে, আমার তো মনে হয় 20-25 বছরের নিম্ন পর্যায়ে এটা $36 চলে এসছে, এখন ডাউন ট্রেন্ড অ্যাডজাস্টমেন্ট কেন হচ্ছে না? ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট না হলে, আমি একই প্রশ্ন স্যারের কাছে করব, কিন্তু আপনার কাছে প্রথমে শুনতে চাই যে এই ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্টটা হলে পরে আমাদের ইকোনমিটাও একটু ভাইব্রেন্সি আসতো, এবং অনেক কিছু, যেমন আজকে আমাদের ইনফ্লেশন ওয়েল আন্ডার কন্ট্রোল আছে, ঠিক আছে, সেখানে একটা আমাদের সাফল্য। সিমিলারলি এইটা যদি অ্যাডজাস্টমেন্টটা হয়ে যেত প্রাইসটা, তাহলে আমাদের ইকোনমিতে অনেক একটু প্রভাব পড়তো। আপনার মত? আসলে ব্যাপারটা হচ্ছে কি, খুব সহজ একটা উত্তর কিন্তু অলরেডি আমার মনে হয় আগে আসছে যে গুড গভর্নেন্স একটা বড় অভাব। কিন্তু আজকে এই ধরনের একটা
মানে যেটাকে বলা হয় মারাত্মকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দেখেন আলটিমেটলি কিন্তু সরকার বা সরকারের ভিতরেও যারা আছে তারাও কিন্তু এটা নিয়ে কথা বলছে না। সুশীল সমাজ বলতে যারা, তাদেরও কিন্তু এখন ভূমিকা নাই। আমরা জানি যে বাংলাদেশে কিন্তু আইনের শাসন এখন বা অনেক ক্ষেত্রেই কিন্তু প্রতিষ্ঠিত বলা হয়, কিন্তু সেখানেও নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, শুধু এইটার ব্যাপারে না, অনেকগুলো ব্যাপারে আপনি যখন সিদ্ধান্ত নেওয়া হয়, যেমন আজকে একনেকের ব্যাপারগুলো যদি বলা হয়, আপনি যদি ট্রাফিক জ্যামের কথা বললাম, একইভাবে যতগুলো সমস্যা কিন্তু বিরোধী, সবগুলো সমস্যা কিন্তু রাতারাতি সমাধান করা সম্ভব, কিন্তু সেখানে কিন্তু আমার গুড গভর্নেন্স কিন্তু এনশিওর করতে হবে যে আমি যা কথাগুলো বললাম, এখন আমি যদি একটা সত্য কথা বলি, তার কি গ্যারান্টি আছে যে আমার বিপক্ষেই কিন্তু কেউ না কেউ কিন্তু একটা বলতে পারে যে এই কথাগুলো বলে ওনাকে সরকারকে বিব্রত করা হচ্ছে। তার মানে আলটিমেটলি কিন্তু গুড গভর্নেন্স এবং মানুষ যদি সত্য কথাগুলো না বলতে পারে, আইনের শাসন যদি কোথাও প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু এইভাবে কিন্তু একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে। যেমন আপনি যদি বলি যে কিছুদিন আগে আপনি জানেন যে ট্যাক্সের সময় বা আমরা জানি যে বাজেটের সময় কিন্তু হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, এবং খুব অদ্ভুত ব্যাপার যে সমস্ত ব্যবসায়ী মহলদের সাথে, সমস্ত স্টেক হোল্ডারের সাথে কথা বলার পর কিন্তু একটা সিদ্ধান্ত সরকার নীতিগতভাবে যে না এটা আমরা ঠিক না, এটা ঠিক না। যেমন লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য কিন্তু খুব কিছু ভালো কিন্তু আশ্বাস দেওয়া হয়, কিন্তু যখন বাজেটটা প্রকাশ করা হয় তখন দেখা যায় তার কোনো ধারে কাছে নাই। তার মানে আমার আমলারা যেই বাজেটটা টাইপ করেছে সেটাকেই কিন্তু শেষ পর্যন্ত সরকার মেনে নিচ্ছে। কিন্তু এই যে এতগুলো লোকের সাথে কথা বলা হলো, বাজেটের ব্যাপারে প্রত্যেকের মতামত চাওয়া হয়, এগুলো কিন্তু কোনো মূল্যায়নই হয় না। তো সেই কারণে আসলে ব্যাপারটা হচ্ছে কিন্তু এখানে আমাদের কিন্তু আসলে সরকারের ভিতরেও কিন্তু একটা সঠিক জবাবদিহিতা থাকতে হবে এবং মানুষের কাছ থেকে ফিডব্যাকগুলো নিয়ে সেগুলোকে যথার্থভাবে মূল্যায়ন করতে হবে। একইভাবে আমি বলি যে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরও কিন্তু খেয়াল করতে হবে যে এত বড় একটা অন্যায় হওয়ার পরেও কিন্তু আলটিমেটলি দেখেন কেউ কোনো কথা বলার কোনো স্কোপ নেই, কারণ কে কথা বলবে। এখন আমি যেই কারণে আমরা মনে করি যে এটা কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, হুইল বেল দ্য ক্যাট। আমরা প্রথম প্রশ্নের দিকে যদি যাই, প্রথম প্রশ্নটা ছিল যে একটা চায়নাতে যেমন একটা ফান্ড করা হয়েছে, সিমিলারলি আমাদের পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করার জন্য কোনো ফান্ড করা যেতে পারে কিনা? ওয়েল, এটা করা যেতে পারে এবং আপনি নিজেই একটু আগে বললেন যে সরকার কিন্তু 900 কোটি টাকার ইতিমধ্যে একটা বরাদ্দ দিয়েছে। আপনি দেখেন সেটা ডিস্ট্রিবিউশনে কিন্তু প্রপারলি হয় না, অনেক টাকা পড়ে আছে। এখন আমি আবার একটা কথা কিন্তু আবারও ব্যাক করেই বলবো যে সরকার কিন্তু অনেক ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিচ্ছে, এটা অস্বীকার করার কোনো জো নাই, কিন্তু ইমপ্লিমেন্টেশন স্টাইলটাই সেই যে গুড গভর্নেন্সের অভাবে কিন্তু ইমপ্লিমেন্টেশন স্টাইলে পুয়ার থাকতেছে। আপনি এখন আমরা দাবি করলাম, সবাই দাবি করলো, কালকে সরকার 2000 কোটি টাকা দিয়ে দিল, কিন্তু এই 2000 কোটি টাকা ডিসবার্স হয়ে প্রসেসে আসতে আসতে আমি আপনি কেউ কিন্তু আর এটার সাথে ইনভলভ থাকবো না। তবে আমার মনে হয় সবুর ভাই, ফান্ড দেওয়ার চেয়ে পলিসিগতভাবে যদি আমরা আমি এটা মনে করি ব্যাংকের যে তারল্য আছে, ব্যাংকগুলোকে যদি প্রপারলি মোটিভেট করা হয়, ব্যাংকগুলোতে যেটা আমি মনে করি ব্যাংকগুলো আরও কিছু অ্যাগ্রেসিভ ভূমিকা নেওয়া দরকার। কারণ ব্যাংকগুলো কিন্তু লোন দেওয়া থেকে তারা যে প্রফিটটা করে সেটাকে তারা যদি একটু ডাইভার্ট করে তারা যদি মার্কেটকে রিচ করে, তারা ব্যাংকেরও কিন্তু কিছু কিছু ভূমিকা আছে। ব্যাংকও জানে কোন কোম্পানিগুলি ভালো করছে, তাদেরকেও কিন্তু ব্যাংকগুলির সম্পৃক্ততার মাধ্যমে তারা কিন্তু শেয়ার মার্কেটে নিয়ে আসতে পারে। রাইট, থ্যাংক ইউ স্যার। আমরা শেষ পর্যায়ে আছি। খুব ছোট্ট করে যদি বলি যে আজকে $36.05 যে তেলের প্রাইস, সেটা যদি আমরা কনভার্ট করি তাহলে 20-25-30 টাকার মতো আসে, যোগ ট্রান্সপোর্টেশন অ্যান্ড আদার এক্সপেন্সেস। সো ধরেন যদি 45-50 টাকাও হয় পার লিটার কস্ট আসে, তাহলে আমরা হিউজ একটা কিন্তু টাকা আমাদের চলে যাচ্ছে এই তেলের দামে, এক। আর 2 নম্বর হলো যে কথাটা সবুর ভাই বলছিলেন প্রশ্নের উত্তরে, যে পুঁজি বাজারকে ভাইব্রেন্ট করার জন্য যদি একটা ফান্ড আনা হয় প্রশ্নকর্তার যেটা, সেইটা কি মানে বাজারের জন্য ভালো হবে, নাকি পলিসি দিয়ে যদি বাজারটাকে ঠিক করা যায় সেইটা লং টার্মে গিয়ে বাজারটা সুন্দর ভাইব্রেন্ট একটা বাজার পাবো? তেলের দামের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সাথে একটা সঙ্গতি রেখে আমাদের দেশে আভ্যন্তরীণ মূল্য নির্ধারণ করা উচিত। এবং আপনি জানেন যে 2008-এ আপনার তেলের দাম প্রায় $150 চলে গেছে, 60 পর্যন্ত চলে গেছে, 158 পর্যন্ত বোধহয় আমরা লাস্ট কিনেছিলাম। এবং তার ফলে আমরা কিন্তু দেশে ভিতরে দাম বাড়াতে বাধ্য হয়েছিলাম। কিন্তু সেই সময় আমাদের একটা সিদ্ধান্ত ছিল, তো সেই তত্ত্বাবধায়ক সরকার, যে প্রত্যেক 3 মাস পর পর এটা রিভিউ করা হবে এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সাথে সেটা সঙ্গতি রেখে আমাদের দেশে মূল্য সমন্বয় করা হবে। কিন্তু সেটা আনফর্চুনেটলি করা হয় নাই। এই 158 থেকে 36-এ এসছে, কিন্তু আমাদের দেশে বরং দাম আগে বাড়ানো হয়েছে, এটা কমানো হচ্ছে না আর কি। এবং তবে তেলের দাম কমালে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচ কমে যেত, পরিবহন খরচ কমে যেত এবং তার ফলে অর্থনীতিতে একটা গতির সঞ্চার হতে পারত। তবে অবশ্যই এর সাথে সাথে এটাও প্রয়োজন যে ওই সুশাসনের সাথে যেটা জড়িত,
সেটা হচ্ছে যে আমি তেলের দাম কমালাম অথচ বাসের ভাড়া কমলো না বা ট্রাকের ভাড়া কমলো না, সেটা তো করা যাবে না। বা প্রাইভেট সেক্টর যে সমস্ত ইলেকট্রিসিটি জেনারেট করছে বা সরকার যে ইলেকট্রিসিটি জেনারেট করছে সেটার দাম কমলো না, তাহলে তো এটা হবে না। কাজে ওটার সাথে আবার ওই সুশাসনের একটা সম্পর্ক আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আরেকটা ফান্ড করা দরকার কিনা। আমার মনে হয় যে এই মুহূর্তে ফান্ডের চাইতে অন্য আপনি যেটা বলেছেন যে পলিসিগতভাবে আর কি করা যায়, পলিসি সাপোর্ট এবং ম্যাক্রো ইকোনমিক রিজুভিনেশন, এইটা না হলে হবে না। কেন সরকারের তো একটা ধরেন আইসিবি একটা প্রতিষ্ঠান আছে, তার তো এখানে বিনিয়োগ করতে কোনো বাধা নাই, বা ব্যাংকগুলো সরকারি ব্যাংকগুলোর অবশ্যই উদ্বৃত্ত তার খুব একটা ইস্যু নেই, তাদের তো ক্যাপিটাল শর্টফল আছে। তো কাজেই নতুন ফান্ড করার চাইতে মানে অন্যভাবে কি করা যায় সেটাই। থ্যাংক ইউ সবুর ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে আর কি 20 সেকেন্ডে যদি আপনি কিছু বলতে চান। আমি বলবো যে আসলে পলিসির ব্যাপারও আমার বক্তব্যটা হচ্ছে যে অলরেডি শেয়ার মার্কেটকে ঘিরে অনেকগুলো ভালো ভালো পলিসি নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকেরও যে রিসেন্ট যে রিল্যাক্সেশনটা, সেটাও কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন ব্যাংকগুলো কিন্তু প্রপারলি সেটাও তারা কিন্তু অ্যাগ্রেসিভলি বা প্রপার ওয়েতে মেনে নিচ্ছে না। তার মানে আলটিমেটলি কিন্তু পলিসি আমার আছে, কিছু পলিসি কিন্তু আছে, হ্যাঁ আরও কিছু পলিসি দরকার, কিন্তু পলিসিটা এনশিওর করতে হবে। তো আমাকে যদি পলিসিটাকে এনশিওর করা হয় এবং আমাকে যদি সত্যিকার অর্থে যথার্থভাবে, যেমন আজকে হয়তো তেলের প্রাইসটাই যদি খুব সেন্সিটিভ ইস্যু, কালকে যদি তেলের দাম বেড়ে যায় তাহলে কি আবার আমাদেরকে এই রিল্যাক্সেশন দেওয়া হবে না, তখন কিন্তু আবারও প্রাইসটা বাড়িয়ে দেওয়া হবে। রাইট, সব ইসের মূলে হলো গভর্নেন্স। দর্শক মণ্ডলী, আজকে এখনকার মতো আমরা এখানেই শেষ করছি। আগামীকাল একই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।